সালাম আলাইকুম প্রিয় এইচএসসি 26 বাংলা প্রথম পত্র। আজকে আমরা হাজির হয়ে গেলাম জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটা নিয়ে। সবাই কেমন আছো আগে সেটা জানতে চাই। গতকাল ছিল একটা বৃষ্টিমুখর দিন ঢাকা শহরে গত কয়েকদিন ধরেই। কিন্তু আজ আবার যথেষ্ট রৌদ্রতপ্ত একদিন এবং বেশ ভালো গরম পড়েছে। আর এই মুহূর্তে আমি আজকে ক্লাস নিচ্ছি। আমাদের শিক্ষতে আসলে অনেকগুলো স্টুডিও শিক্ষক ক্যাম্পাসে যেখানে আমরা ক্লাস নেই। তো এটা হচ্ছে একটা নতুন স্টুডিও। আমার কাছে ভালো লাগছে যে আমি আজকে একটা নতুন জায়গাতে ক্লাস নিতে পারছি। ভাল লাগছে আমার কাছে। আচ্ছা, আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। একজনের সবাই আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাকে একটু বলো যে তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? সিরাজগঞ্জে অনেক বৃষ্টি। আচ্ছা, স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এটা বলো। চাঁদপুরে কবে আসবো? চাঁদপুরে আমাদের পক্ষ থেকে কেউ আসবে না। আমার নিজের হোম টাউনই তো চাঁদপুর। চাঁদপুরের কচুয়াতে। আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। একজন মাঝে দিয়ে প্রশ্ন করল যে কবিতা থেকে ঠিকমতো উত্তর করতে পারে না। সেটার সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। কবিতা থেকে উত্তর না করতে পারার সকল সমাধান আজকে হয়ে যাবে। একজন কমলালেবু বইটা ডক্টর শাহাদুজ্জামানের লেখা। জীবনানন্দ দাশের জীবন নিয়ে এত সুন্দর বই আর বাংলা ভাষায় লেখা হয়নি। ডক্টর শাহাদুজ্জামান বাংলাদেশী, বাই দ্য ওয়ে বাংলাদেশে এখনো বেঁচে আছেন। তিনি গ্লাসগো ইউনিভার্সিটির একজন টিচার ইউকে তে। আ তার সঙ্গে আমারও দেখা হবার সৌভাগ্য হয়েছিল ক্যাডেট কলেজ ক্লাবে একবার। আমি নিজেও এক্স ক্যাডেট। উনিও এক্স ক্যাডেট। উনি মির্জাপুর ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। সো ক্যাডেট কলেজ ক্লাবের একটা প্রোগ্রাম ছিল একসময় অনেক আগে। সেটা হলো আ ওই লিটারেচার নিয়ে হতো আরকি। ক্যাডেট কলেজ লিটারি ক্লাব। সো যাই হোক ওখানে তিনি এসেছিলেন। সেসব আলোচনায় না যাই। তো জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছিলেন ট্রাম দুর্ঘটনায়। একটা মানুষ কতটা আনমনা থাকলে বা জীবন নিয়ে কতটা উদাসীন থাকলে ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, এটা আসলে বোঝা দায়। ট্রাম এখন আর কলকাতাতে চলে না। কিন্তু একসময় এটা কলকাতাতে চলত এবং সেই ব্রিটিশ পিরিয়ড থেকে চলত। ঐতিহ্যগত দিক থেকেই ট্রামকে রেখেছিল। গত কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গ সরকার এটাকে মানে এটা বন্ধ ঘোষণা করে দিয়েছে আরকি ট্রাম। এতটা স্লো চলে ট্রাম, ঠেলাগাড়ির মতো অবস্থা। সেই ট্রাম দুর্ঘটনায় জীবনানন্দ দাশ যখন ১ম এ নির্মমভাবে বা মর্মান্তিকভাবে আহত হন, ১ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে তারপরে তিনি চলে যান। পরপারে চলে যান। জীবনানন্দ দাশের জন্মটা কিন্তু আমাদের এই বাংলাদেশের বরিশালে এবং জীবনানন্দ দাশের জীবনের দিকে তাকালে দেখা যায় তার মধ্যে একটা অদ্ভুত হতাশাগ্রস্ততা ছিল এবং তিনি নিজেও খুব একটা টাইম ম্যানেজমেন্ট বা সেলফ ডিসিপ্লিন ছিলেন না তার জীবনে। তিনি যাকে বিয়ে করেছিলেন সেই নারী নানা দিক থেকে তার চেয়ে অনেক বেশি স্মার্ট ছিল। সেখানেও খুব একটা খাপ খাইয়ে উঠতে পারছিলেন না। ওভারঅল তার জীবনে জীবদ্দশায় যতটা না প্রাপ্তি, তার চেয়ে অনেক বেশি প্রাপ্তি এসেছে তার মৃত্যুর পরে। মৃত্যুর পরে আবিষ্কার করা গেছে যে বাংলা ভাষায় জীবনানন্দ দাশের মতো একজন কবি ছিলেন। বাংলা সাহিত্যকে কি মোটা দাগে ইংরেজি বা আ আচ্ছা একটু আমরা চ্যাটটা পজ করে দিই, হ্যাঁ? বাংলা সাহিত্যকে কি মোটা দাগে আমরা আন্তর্জাতিক মানের বলতে পারি নাকি বা পারি কিনা এরকম একটা কথা সবসময় এরকম একটা ডিবেট প্রচলিত আছে। হ্যাঁ, বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের লেখা লিখেছে এইরকম লেখক রয়েছেন, কবি সাহিত্যিক। কিন্তু সত্য হচ্ছে এই সংখ্যাটা খুবই কম, হাতে গোনা। ১ম এই আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তারপরে আসে জীবনানন্দ দাশের কথা। উনার লেখাও কিন্তু অনেকগুলো ভাষায় অনূদিত হয়েছে। কখন অনূদিত হয়? যখন ওই লেখাটার মধ্যে ঐরকম একটা ডেপথ থাকে। তো ট্রাম কি অনেকে জিজ্ঞাসা করেছো? ট্রাম হচ্ছে এক ধরনের আ মানে কেমন বুঝাই জিনিসটা? যদি একটা ট্রেনের ছোট ভার্সন থাকতো, ধরো সেটা চলছে ইলেকট্রিসিটির সাহায্যে। উপরে হচ্ছে এটার তারটা উপরে এরকম তারের সাথে কানেক্টেড এইভাবে যাচ্ছে আরকি। তো এবং রেল লাইনের মতো রেল লাইন তো যেমন অনেক গভীর অনেকে এরকম না। রাস্তার মধ্যে এরকম একটা ট্রামের লাইনটা কাটা। ওইটাকে হচ্ছে ট্রাম বলত। তো বাংলাদেশে ঢাকা শহরের মতো জায়গায় তো নরমাল গাড়িই চলতে পারে না। ট্রাম তো কল্পনাই করতে পারি না আমরা। বাট কলকাতা শহর ঢাকার চেয়ে অনেক বেশি লিভেবল রাস্তা, বাংলাদেশের রাস্তা মানে যে এস ইউজুয়াল রাস্তা বা ঢাকার রাস্তার চেয়ে অনেক বেশি ভালো। তো ওখানটায় ঠিক আছে ট্রাম। তো চলো আমরা সুচেতনায় চলে যাই আর কথা না বাড়াই। আমি তোমাদের জন্য একটা আর্লি বার্ড অফারের ঘোষণা কিন্তু নিয়ে এসেছি।
এটা এসএসসি, এইচএসসি ২ জনের ক্ষেত্রেই সত্য। তো তোমাদের ক্ষেত্রে অফ কোর্স এইচএসসিটা যারা লক্ষ্য জিপিএ ৫ কোর্সে ভর্তি হবা, ভর্তি হলেই সাথে, সাথে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নতুন একটা শিখো টি-শার্ট। আমার নিজের কাছে লোভ লাগে এই টি-শার্টটা দেখলে। আমার নিজের ওটা নাই। এটার পেছনে খুব সুন্দর করে লেখা লক্ষ্য এবার দেশ সেরা হবার। প্রিন্টেড বাংলাদেশের ম্যাপ পাবা যেটা অনেক সময় দিয়ে শিখো টিচাররা বানিয়েছে এবং এই ম্যাপটা পড়লে মোটামুটি তোমাদের যারা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টেও আমি বলব যে জেনারেল নলেজ মানে অ্যান্সার করবা সো ভূগোল সম্পর্কিত যা প্রশ্ন আছে সেগুলোতে আটকানোর কোনো সম্ভাবনা নেই। এত পূর্ণাঙ্গ এবং অসাধারণ একটা ম্যাপ এটা হয়েছে। বাজারে অনেক ম্যাপই পাওয়া যায়। কিন্তু এই ম্যাপটা আমার নিজের কাছে দেখেই মনে হয়েছে খুবই ভালো। কারণ এই ম্যাপটা অনেকদিন ধরে ম্যাপটাকে হচ্ছে তোমার কাটাছেঁড়া করেছে। মানে এটার তথ্য সংশোধন করতে ফাইনাল ভার্শনটা দাঁড়িয়েছে যেটা তোমরা হাতে পাবা ভর্তি হলেই। আর সর্বশেষ আছে প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট প্রশ্ন। একদম প্রিন্টেড অবস্থায় চলে যাবে তোমার কাছে। আর ওএমআরও পেয়ে যাবা যাতে তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারো নিজে। আর এর জন্য কি হবে? কল করতে হবে 16780 তে। তো আমি এক্সপেক্ট করব তোমরা অনেকেই ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবা। হুম, চলো। আমরা এবারে আমাদের আজকের কবিতাতে চলে যাই। তার আগে জীবনানন্দ দাশকে নিয়ে একটু পড়ি। জীবনানন্দ দাশ জন্মেছিলেন ১৮৯৯ সালের ১৭ই ফেব্রুয়ারি বরিশালে এবং বাংলা সাহিত্যের বা বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি বললেও সেটা খুব একটা বেশি বলা হবে না। স্বল্প সময়ে জীবনানন্দ দাশ তার জীবনে বিভিন্ন পেশায় তিনি নিয়োজিত ছিলেন। তো যদিও তিনি বিভিন্ন পেশা অবলম্বন করেন কিন্তু তার মূল পেশাটা ছিল হচ্ছে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। এটা নিয়েই তিনি তার জীবনটা অতিবাহিত করেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশ, বরিশাল ব্রজমোহন স্কুলের হেডমাস্টার এবং মা কুসুম কুমারী দাস ছিলেন সেকালের বিখ্যাত কবি। আমরা বুঝতেই পারছি তিনি বেশ জাদ্রেল একটা পরিবার থেকে বিলং করতেন বা জাদ্রেল একটা পরিবারই তার বেড়ে ওঠা ছিল। আমি যদি কুসুম কুমারী দাশের কথা বলি স্বভাব কবি বলতে তিনি মুখে কবিতা রচনা করে ফেলতে পারতেন। এবং জীবনানন্দ দাশের মায়ের একটা খুব বিখ্যাত কবিতা যেটা টেক্সট বইও আছে সেটা হলো আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই কবিতাটা তোমরা কে পড়েছো? আমি চ্যাটটা একটু ওপেন করি। তোমাদের কাছে জানতে চাই। তোমরা একটু লিখো তো কবিতাটা কে পড়েছো? এটা কি কাজ করতেছে? I don't think so. একটু কাইন্ডলি একটু তাড়াতাড়ি একটু রিজিউম করে দিও তো। হুম, আচ্ছা পড়েছো। অনেকেই দেখছি পড়েছো, পড়েছো। চমৎকার। ঠিক আছে? এটা একটু কি বলে যে তুমি একটু মোহাম্মদুল্লাহ ঠিক করে দিও তো এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা একটু পজ করে দাও এখন কমেন্টটা। মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। কবি জীবনানন্দ দাশ কবিতায় সূক্ষ্ম গভীর অনুভবের এক জগৎ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতা শিল্প রচিত হয়েছে। আমরা তার কবিতায় কি দেখতে পাই? নানা রকম উপমা। যেমন উপমা মানে হচ্ছে তুলনা। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এই যে একটা উপমা দিল বা তুলনা দিল বা কি চিত্রকল্প এটা? কি কল্পনাটা করলো? সে মানুষ না, শালিকের বেশে আসবে, পাখির বেশে আসবে এমন। তো নানা রকম রঙের ব্যবহার, আলো আঁধারের ব্যবহার, অদ্ভুত রকম কবিতা তার। এবং বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাংলাদেশী সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল জীবনানন্দ দাশের কবিতা। এবং কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবেও বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান রয়েছে। যেটা আমরা অনেকেই হয়তোবা জানি না যে তিনি প্রবন্ধও লিখেছেন এবং তার রচিত কথা সাহিত্যও রয়েছে। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এছাড়া মানুষ যে নিঃসঙ্গ এবং আধুনিক জীবনের যে বিচিত্র রকম যন্ত্রণা ও হাহাকার এবং সর্বোপরি আহ, জীবন ও জগতের রহস্য মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবি ভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে এই জন্যই নির্জনতম কবি বলেছিলেন নির্জনতম কবি। জীবনানন্দ দাশ ১৯৫৪ খ্রিস্টাব্দের ২২শে অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। ওই যে যেটা বললাম ২২শে অক্টোবর তিনি তখন হসপিটালাইজড। হাসপাতালে ভর্তি থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার ঠিক ১ সপ্তাহ আগে তিনি নির্মমভাবে আহত হন ট্রামের দ্বারা। পরবর্তীতে তিনি
সেখানেই মৃত্যুবরণ করেন হাসপাতালে ১ সপ্তাহ ভর্তি থেকে। এখানে উনার বিখ্যাত কাব্যগ্রন্থ, উপন্যাস এবং প্রবন্ধগুলোর নাম আমি দিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা। আমি 3 স্টার দিয়ে দিলাম। কারণ জীবনানন্দ দাশের এসব বইয়ের নাম থেকে প্রশ্ন এসে থাকে। চলো আমরা কবিতায় চলে যাই। কবিতায় যাওয়ার আগে আমাদেরকে একটু দেখতে হবে সুচেতনা বলতে কবি কি বুঝিয়েছেন। এখানে তিনি আগে আমরা আসি চেতনা কি? চেতনা হচ্ছে একটা অনুভূতি বা একটা স্পিরিট। আমি যদিও স্পিরিট জাস্ট একটা ইংরেজি অর্থ বললাম। আমি যদি একটু বর্ণনা করি, ধরো আমি যদি বললাম যে জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা। অর্থাৎ ওখানে যা হয়েছিল ওই বিষয়টাকে আমি আমার ভেতরে ধারণ করি। ভালোমতো শোনো আমার কথাটা। আমি বললাম যে ইসলামী ভাবধারার চেতনা। কেউ বলল বা ধরো কেউ বলল যে গণতান্ত্রিক চেতনা। অর্থাৎ ওই যে দর্শনটা বা ওই যে একটা আন্দোলন হয়েছিল বা বিদ্রোহ হয়েছিল বা হবে বা ওটার বৈশিষ্ট্যটা, ওটা আমি আমার ভেতরে ধারণ করি। ধরো মুক্তিযুদ্ধের চেতনা, এটার কথা যখন বলা হয়ে থাকে, যদিও এটা নিয়ে অনেক ব্যবসা করেছে বিশেষ একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠী। আমরা সেই আলোচনায় যাচ্ছি না। বাট প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা আসলে কি বুঝি? যেমন আমরা জানি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা অনেক অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং বাঙালি যদিও বা নিরস্ত্র ছিল, পাকিস্তানি আর্মির মতো এত ওয়েল ট্রেইনড একটা আর্মির সাথে তারা যুদ্ধ করেছে অনেক সাহসিকতার সাথে এবং হয় তারা জীবন দিবে নয়তো তারা মানে দেশকে রক্ষা করবে। এইরকম একটা অবস্থার মধ্যে তারা ছিল। জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। তো এই প্রতিটা ক্যারেক্টারিস্টিক তারা ওখানে দেখিয়েছে। মানে আমরা মুক্তিযুদ্ধের কথা বললে এই বিষয়গুলা পাই। মুক্তিযুদ্ধের চেতনা যে ধারণ করে তার মনের মাঝে সে এই বিষয়গুলোকে লালন করবে। বুঝলা? একইভাবে জুলাই চেতনা। সে ফ্যাসিবাদকে কখনো কোন ফ্যাসিস্টকে, ফ্যাসিজমকে কখনোই সে সাপোর্ট করবে না। এইরকম। এটাই হচ্ছে চেতনা বলতে কোন কিছুকে বোঝায়। বা চেতনাকে ইজম দিয়েও বলা যায়। আমি ওদিকে যাচ্ছি না। আমরা সহজভাবে এতটুকু মনে রাখি, কোন বিশ্বাস বা কোন সেট অফ কন্ডাক্ট বা কোন নির্দিষ্ট নিয়মাবলী এগুলা ধারণ করা বা এগুলাকে আমরা বলতে পারি একটা চেতনা। যেমন ধর্মীয় চেতনা। যেমন আমরা চাই না তার ধর্মীয় চেতনায় আঘাত লাগুক। এই যে কথাটা বলছে, ধর্মীয় চেতনা মানে কি? মানে হচ্ছে ধর্ম তাকে যেই সেট অফ মানে কোড অফ কন্ডাক্ট গুলো দিয়েছে বা যেই রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো দিয়েছে, আমরা চাই না সেই জায়গাটাতে আঘাত লাগুক। ঠিক আছে? সুচেতনা। তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এখানে আমরা একটু ভাঙি শব্দটা। সু মানে ভালো, চেতনা মানে আমরা বললাম। তাহলে এখানে একটা ভালো চেতনার কথা তিনি বলছেন এবং যাকে বলছে একটা দ্বীপ হিসেব। দূরতর এক দ্বীপ। দ্বীপ কি সেটা আমরা জানি। যখন পানির মাঝখানে একটা মানে পানি বেষ্টিত কোনো একটা মানে কোনো একটা স্থলভাগ ওটাকেই বলা হয় দ্বীপ। আমাদের বাংলাদেশের পৃথিবীর অন্যতম সুন্দর একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন দ্বীপ। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। এখানে সুচেতনা বলতে তিনি মূলত বোঝাচ্ছেন ভালো যা কিছু আছে যত ভালো ইতিবাচক বিষয়াদি আছে সেগুলোকে। অর্থাৎ এখানে ভালো এটা তো বোঝানো হচ্ছেই এবং যত ইতিবাচক বিষয় আছে সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। বিকেলের নক্ষত্রের কাছে তুমি এক দূরতর দ্বীপ। এখন এই যে সুচেতনা সে কেন দূরতর দ্বীপ এবং বিকেলের নক্ষত্রই বা কি? আমরা বুঝলাম যে সন্ধ্যের আগে, ঠিক সন্ধ্যে নামার আগেও কিন্তু আমরা দেখতে পাই একটা মানে কিছু তারাগুলোকে আস্তে আস্তে জ্বলতে দেখি। না? যখন হচ্ছে চাঁদটা উঠছে ওই সময়। চাঁদ উঠার পর তো তারাগুলো স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে। তো সেই দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। অর্থাৎ সেখানে যেই বন-বনানী রয়েছে সেগুলোর ফাঁকে কি আছে? সেগুলোর ফাঁকে নির্জনতা আছে। সেগুলোর ফাঁকে কিভাবে নির্জনতা আছে? সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখন এই যে বলল সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে সুচেতনা, এর মাঝে একটা অদ্ভুত নির্জনতা আছে।
একটা অদ্ভুত ভালো লাগার ব্যাপার আছে। নির্জনতার কথাটা কেন আসলো? দেখো, তুমি যদি দেখো বর্তমান দিনের যে সমাজ ব্যবস্থা, এটা তুমি শহরের কথা বলো আর উপজেলা শহরের কথা বলো আর গ্রামের কথাই বা বলো। সবকিছু মিলিয়ে নয়েজটা অনেক বেড়ে যাচ্ছে। এই নয়েজ বলতে শুধু হর্ন, সাউন্ড-টাউন্ড এগুলা না। হ্যাঁ, এগুলোও এক ধরনের নয়েজ। নয়েজটা হচ্ছে মানুষের মধ্যে স্থিরতা নেই। একটু গাছের নিচে বসে থাকবে ১০ টা মিনিট বা একটু ৫ টা মিনিট বসে কথা বলবে, এই স্থিরতাটা তার মধ্যে নেই। সে কি করবে? হাতে স্মার্টফোনটা নিবে, সে TikTok-টা নিয়ে, সে YouTube-টা নিয়ে, Facebook-টা নিয়ে এই একই কাজ, এই একই কাজ। ঠিক আছে? এটা ছাড়া আর অন্য কোনো কিছুই যেন তার ভালো লাগে না। তো এখন এই সুচেতনা হচ্ছে এমন একটা চেতনা যেখানে এক অদ্ভুত নীরবতা বাস করে। যেই নীরবতা মানুষকে মানুষের ভেতরটা চিনতে শেখায় এবং মানুষকে অন্যের সাথে সংযুক্ত হতে শেখায়। তোমার Facebook-এ ২,০০০ ফ্রেন্ড থাকুক আর ৪,০০০ ফ্রেন্ড থাকুক। তোমার Facebook-এর ২,০০০ ফ্রেন্ডের চেয়েও তোমার বাস্তব জীবনের একটা ফ্রেন্ড অনেক ভালো। তুমি বিপদে পড়ো, তোমার কয়টা Facebook ফ্রেন্ড আসবে? বা তুমি ভালো কাজই বা করো, কয়টা Facebook ফ্রেন্ড এসে তোমাকে বাস্তবে তালি দিয়ে যাবে? সেটা তোমার একটা প্রকৃত বন্ধুই করবে। নির্জনতার আরো প্রয়োজন হচ্ছে আত্মোপলব্ধির জন্য। আমরা এমন এক সমাজ ব্যবস্থায় চলে যাচ্ছি প্রতিনিয়ত, যেখানে নিজেকে নিয়ে ভাবার আমাদের কোনো সময় নেই। এই পড়, এরপর এটা কর, এরপর স্কুলে যা, এরপর কলেজে যা, এটা কর, সেটা কর, এরপর এটা চলছে এগুলো। কিন্তু দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জনজীবন ফেলে সেই হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন ছিলেন? তিনি যদি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন না থাকতেন, তিনি তো এই হিরণ্ময় মৌনতা পেতেন না। মানে এত অদ্ভুত নীরবতা তিনি কখনোই পেতেন না। হেরা গুহায় আমি দোয়া করি ইনশাআল্লাহ তোমাদেরও হচ্ছে একসময় সৌদি আরবে যাবার সৌভাগ্য হবে। সেটা ঘুরতে যাওয়ার, হজ করতে যাও। সো হেরা গুহাটা যেখানটায়, এখন তো কিছুটা রাস্তা করে দিয়েছে ওখানে যেহেতু দর্শনার্থীরা যেতে পারে। এরপরেও অত্যন্ত দুর্গম এবং খুবই কষ্ট। শারীরিকভাবে বেশ শক্ত সামর্থ্য হবার প্রয়োজন। ওই সময়ে কোনো রাস্তা নাই, কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে কেন যেতেন? শুধু একটু নির্জনতা পাবার জন্যে। অবশ্যই নির্জনতার গুরুত্ব রয়েছে। নির্জনতার গুরুত্ব অনেক বেশি। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই পৃথিবীর রণ মানে কি? রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, রক্ত। এই যুদ্ধ মানেই তো রক্তপাত। আজকে তুমি ১ম বিশ্বযুদ্ধের দিকে তাকাও, ২য় বিশ্বযুদ্ধের দিকে তাকাও কিংবা বর্তমান পৃথিবীতে যে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাটা চলছে ফিলিস্তিনে, যেটা করছে ইসরায়েলে মানে ইসরায়েলি বাহিনী। তো এই পৃথিবীর রক্ত, সফলতা এগুলোকে সত্য হিসেবে ধরে নেওয়া হচ্ছে, হ্যাঁ? যুদ্ধকে কিভাবে যেন একটা জয় ধরে নেওয়া হচ্ছে। কিন্তু যুদ্ধ কখনোই জয় নয়। বরং যুদ্ধ কি? বরং যুদ্ধ হলো গিয়ে পরাজয়। যুদ্ধই পরাজয়। এখন তুমি বলতে পারো তাহলে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি এটা কি পরাজয়? না, এটা পরাজয় না। মানুষের বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য অবশ্যই যুদ্ধের প্রয়োজন রয়েছে। কিন্তু যদি শুধু যুদ্ধটা হয় কামড়াকামড়ির জন্য, তাহলে সেটা আসলে পরাজয়। তুমি তাকাও পৃথিবীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে। আমি গত কয়েক মাস আগে যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম, তো সেখানে আ কলম্বোতে আমার সঙ্গে একটা ইউক্রেনিয়ানের পরিচয় হয় এবং পরবর্তীতে ওর সাথে অনেক কথা হয় এবং কিছু কথা অত্যন্ত ইমোশনাল খুব খারাপ লেগেছে শুনে। ও হচ্ছে কিয়েভ থেকে এসেছে, যেটা হচ্ছে তোমার ইউক্রেনের রাজধানী। তো ঐদিকে ও বলল যে একটা হাসপাতাল যেটা ছিল একটা শিশু হাসপাতাল, সেটার উপরও রাশিয়ার বোম্বিং এর পরে পুরো হাসপাতালটা একদম ধ্বংস হয়ে গেছে। তো কত মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। তো এই রক্ত এগুলো সফলতা, হ্যাঁ, এগুলো ধরে নেওয়া হয় সত্য। তবু এগুলোই শেষ সত্য নয়। এর চেয়েও বড় কিছু আছে মানবের জীবনে। আচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি তোমরা কি স্পষ্ট শুনতে পাচ্ছ এবং তোমাদের কাছে কি ভালো লাগছে? আমি চ্যাটটা রিজুম করে দিয়েছি। তোমরা একটু লিখো তো তোমাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ? মোহাম্মদুল্লাহ একটু কাইন্ডলি আমার ওই পানির বোতলটা নিয়ে আসতে বলো তো। কেমন লাগছে আমাকে একটু লিখে দাও তো। আর্লি বার্থডে এটা কতদিন পর্যন্ত থাকবে তাসনিয়া এটা বলা মুশকিল। কিন্তু খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে। এটা আমি তোমাকে নিশ্চিত করতে পারি। আচ্ছা, ভালো লাগছে। ঠিক আছে। আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ? হ্যাঁ। দারুচিনি বলতে তো এমনিতে বুঝোই দারুচিনি মানে কি? দারুচিনি মানে হচ্ছে যেটা
আমরা খাই মসলা। যে এখানে দ্বীপ বোঝাচ্ছে আরকি। হ্যাঁ, দারুচিনি বনানীর ফাঁকে আছে। হ্যাঁ। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই-বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। মানে একটা কেমন একটা অবস্থা না? আজকে অনেক রূঢ়। রূঢ় মানে কি? রূঢ় হচ্ছে খুবই কঠিন, খুবই রুক্ষ, খুবই কঠিন, খুবই রুক্ষ। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু আজকে অনেক রূঢ় এই কঠিন রৌদ্রে ঘুরে প্রাণ। আচ্ছা, রৌদ্রে প্রাণ ঘুরে পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু। পৃথিবীর মানুষকে কি? মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে আচ্ছা পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে যাওয়ার আগে যে অংশগুলো তিনি বলছেন, অনেক রূঢ় রৌদ্রে ঘুরে। রূঢ় রৌদ্র বলতে এখানে যে আক্ষরিক অর্থে একদম সূর্যের আলো বোঝাচ্ছে তা না। মূলত এখানে বোঝানো হচ্ছে অনেক কঠিন সময় বা অনেক দুর্বিষহ সময় বা নানা রকম ঘাত-প্রতিঘাত কিংবা প্রতিকূলতা। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই-বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। আজকে পৃথিবীর অনেক দুর্বিষহ সময় এবং জীবনের নানা কঠিন সময় পার করার মধ্য দিয়ে আমি খেয়াল করলাম যে আমি যতই মনে করি না কেন যে আমি হয়তোবা অনেক কিছু একটা করে ফেলেছি পৃথিবীর জন্যে। কিন্তু আমারই হাতে হয়তো নিহত ভাই-বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। এখন কিভাবে আমার হাতে নিহত হলো এটা মনে হতে পারে না? অনেক বড় একটা দর্শনের কথা এখানে তিনি বলে ফেলেছেন। প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে একটা লাইন আছে যে, "দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় কিন্তু আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয় না।" একজন মানুষ নিহত শুধু দেহেই হতে পারে না, আত্মার মধ্য দিয়েও হয়। ঠিক আছে? যা হতে চেয়েছ তা হয়েছ কি? নাকি সমাজের চাপে হতেই পারোনি? মনে যার রং তুলি পাঞ্জাবি, বাইরে সে স্যুট পরা কর্মচারী। আবার শোনো কথাটা, যা হতে চেয়েছ তা হয়েছ কি? নাকি সমাজের চাপে হতেই পারোনি? মনে যার রং তুলি পাঞ্জাবি, বাইরে সে স্যুট পরা কর্মচারী। আমরা এমনভাবে আমাদের সমাজে আত্মাগুলোকে মেরে ফেলি, গলা টিপে মেরে ফেলি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তথা সমাজ ব্যবস্থায় আমাদেরকে কিছু নির্দিষ্ট বিষয় শেখানো হয়। তুই ডাক্তার হবি অথবা তুই ইঞ্জিনিয়ার হবি। বাচ্চা যখন পেটে আল্ট্রাসনোগ্রাম করে যদি পায় মেয়ে, প্রথমেই বলা শুরু করে দেয় বাপ মা, "আমার ইচ্ছা ছিল আমার মেয়েটা ডাক্তার হবে।" আরে ভাই, এ তো পৃথিবীতে আসেই নাই এখনো। আর ছেলে দেখলে, "আমার ইচ্ছা ছিল আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আর্মি অফিসার হবে, অমুক হবে, তমুক হবে।" ইঞ্জিনিয়ার হওয়া, বিসিএস ক্যাডার হওয়া, ডাক্তার হওয়ার বাইরেও পৃথিবীতে অনেক পেশা আছে। এবং সুখ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই সমাজটা এমন যে এখানে যদি তুমি নিজে থেকে খুব সচেতন না থাকো, তাহলে খুব সহজেই দেখা যাবে তুমি হয়তোবা এই সমাজের জাতাকলে পড়ে তোমার আত্মাটা নিহত হয়ে যাবে। আমি আমার নিজের ব্যক্তি জীবন থেকে যদি বলি, 75 বিএমএ লং কোর্সে আমি গ্রিন কার্ড পাই। মানে আর্মি অফিসার হবার জন্য যে লং কোর্স সেখানে। ক্যাডেট কলেজ থেকে আমরা যারা পড়ি, আমরা সরাসরি আইএসএসবি দেই। আইএসএসবি দেওয়ার আগে আরো ৪ টা টেস্ট থাকে। এগুলো আমাদের দিতে হয় না। কজ ক্যাডেট কলেজে আমরা অলরেডি যথেষ্ট হার্ডশিপ এর মধ্য দিয়ে গিয়েছি। এর চেয়ে বেশি আর কিছু প্রমাণ করার প্রয়োজন পড়ে না। সো আইএসএসবি দেওয়ার পরে আমি ফার্স্ট এই টিকে যাই। তখন মিলিটারিতে যাবো কি যাবো না এই দোটানা চলে আসে। আমি যাবার আমার এক বিন্দু ইচ্ছা ছিল না। আমার প্যারেন্টস তাদের কিছুটা ইচ্ছা জেগেছিল। হাজার হোক মধ্যবিত্ত পরিবার, কে চায় না? দিন শেষে মিলিটারির চাকরি খুবই ভালো চাকরি আমাদের দেশে। তো আমি অনেকের সাথে তখন কথা বলি। বিশ্ববিদ্যালয়ের অনেকের সঙ্গে। আ তারপরে আমার খুব কাছের যেই ক্যাডেট কলেজ সিনিয়ররা ছিল, আর্মি অফিসার্স, নেভি অফিসার্স, এয়ার ফোর্স অফিসার্স তাদের সঙ্গে কথা বলি। তো আমি পরবর্তীতে জিনিসটা এভাবে বিশ্লেষণ করে বের করলাম যে আমার জন্যে ওটা ভালো নয়। বিষয়টা ভালো কি খারাপ এটা মুখ্য নয়। আমার জন্যে ওটা ভালো নয়। আমার জন্য অন্য কিছু ভালো। বাংলা সাহিত্যে পড়া। এখন এটা কি সবার জন্য ভালো? এটা সবার জন্য ভালো না। কিন্তু এটা অনেকের জন্য ভালো। মিউজিশিয়ান হবার চেষ্টা করা, এটা কি সবার জন্য ভালো? এটা সবার জন্য ভালো না। এটা
অনেকের জন্য ভালো। এখন আমরা যেটা বলছিলাম যে এই সমাজ ব্যবস্থা কুরে তোমাকে যেভাবে ধ্বংস করা যায়, তোমার সৃষ্টিশীলতাকে শেষ করে দেওয়া যায়, তার সবটুকু করতে চাবে। এখন তুমি সেটাকে কতটুকু ট্যাকেল দিতে পারবা এটা কথা। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে বেশিরভাগ মানুষই ট্যাকেল দিতে পারে না। আমি অনেক ক্ষেত্রে পেরেছিলাম। আমার নিজের বাবা-মা, আমার মা মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার বাবা-মা কিছু জায়গাতে অনেক বেশি তারা আসলে কোঅপারেটিভ ছিল বা আমি আমার কথাগুলো তাদেরকে বোঝাতে পেরেছি, শোনাতে পেরেছি। পৃথিবীর গভীরতর অসুখ এখন। পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই অসুখ চিকুনগুনিয়া নয় কিংবা এইডস নয় বা করোনা ভাইরাস নিয়েও কোনো কথা বলা হচ্ছে না। এই অসুখ বলতে বলা হচ্ছে অস্থিরতা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অস্থিরতা এবং বর্তমান পৃথিবীর আরেকটা অন্যতম সমস্যা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট। আমি একটু বাংলাতে যদি বলি সেটা হচ্ছে মনোযোগের স্বল্পতা। আমরা মনোযোগ দিতে পারি না আগের মতো। ঠিক আছে? মানে মনোযোগটা আমাদের কাছ থেকে এমনভাবে কেড়ে নিচ্ছে এই নানা রকম ওটিটি প্ল্যাটফর্ম, এই Netflix, তো হইচই, চরকি, বিঞ্জ, হেন-তেন আরো নানা কিছু বঙ্গ, জাজাস, মিউজিক, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে তো শেষ। YouTube হোক, TikTok হোক, তুমি বেশিরভাগ সময় ওর সাথে যুদ্ধ করে পারবা না। তোমার ওটাকে দূরেই ফেলে রাখতে হবে। যুদ্ধ করে পারবা না কারণ পৃথিবীর সবচেয়ে ট্যালেন্টেড মানুষদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর তাদের মূল কাজই হচ্ছে কতটা চুম্বকের মতো আকর্ষণ তোমাকে করে রাখা যায়। আমার মনে আছে আমি আমার জীবনের ১ম Facebook আইডি খুলি ২০০৯ সালে এবং সে সময়ের ফেসবুকটা আজকের দিনের তুলনায় অনেক বেশি সাদামাটা ছিল এবং আজকের দিনের ফেসবুকটা এতটা অ্যাট্রাকটিভ মানে এই ফেসবুক, এই রিলস, শর্টস এইটা আসলে দেখতে কখন ঘন্টার পর ঘন্টা চলে যায় আমরা জানি না। কিন্তু যেটা থেকে আমাদের শেখার মতো কিছুই নাই। আমি একটু এখন চ্যাটটা রিজিউম করি। আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো, তারপর আমি তোমাদেরকে সমাধানটা দিব। তোমরা আমাকে নিঃসংকোচে বলতে পারো। কারণ তোমার মেসেজটা শুধু আমিই দেখছি, অন্য কেউ দেখছে না। সেটা হলো গোস্ট কলিং বা ভৌতিক কল। তোমাদের কার এমন হয় যে তোমার মনে হয় যে ফোন বাজছে বা ফোনে কোনো একটা নোটিফিকেশন বেজে উঠলো মেসেঞ্জার, WhatsApp বা কিছুর একটা। তুমি যাও কিন্তু আসলে যেয়ে দেখলা না ফোনটা আসলে বাজে নাই। এরকম কার হয়? আমাকে একটু বলো। হ্যাঁ? এরকম কার হয়? আমি তোমাদের আ তথ্যের সম্পূর্ণ আমানত রাখছি। তোমার তথ্যটা শুধু আমিই দেখছি। অন্য কেউ দেখতে পাচ্ছে না। আচ্ছা, অনেকের এটা হয়। এটাকে বলে গোস্ট কলিং বা ভৌতিক কল। আমরা এমনভাবে কন্ডিশনড হয়ে যাচ্ছে আমাদের ব্রেইন এই এটার সাথে। সো এটা আসলে মানে এমনভাবে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর গভীরতর অসুখ এখন। প্লাসিবো ইফেক্ট একটা কথা আছে। নামাজের বিরতি আমরা এখনই দিচ্ছি। হ্যাঁ, আমরা কি নামাজের বিরতিটা এখন দিতে পারি না? আর আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত যেন মাহমুদুল্লাহ? প্লাসিবো ইফেক্ট আর নসিবো ইফেক্ট। আমি এই ২ টা জিনিস নিয়ে কথা বলে এখনই আমরা ব্রেকে চলে যাব। সেটা হলো যে প্লাসিবো ইফেক্ট হচ্ছে যখন আমরা ইতিবাচক বা নেতিবাচক নসিবোতে না যাই প্লাসিবো নিয়েই বলি। যে আমরা যখন একটা কিছুতে কন্ডিশনড হয়ে যায় আমার ব্রেইনটা, যেটা না থাকলেও মনে হয় যে ওটা হচ্ছে। তো যদি হচ্ছে ধরো মানে মানুষকে বারবার বলা হয় যে তাকে একটা মানে বিষ ইনজেক্ট করা হবে বা এইভাবে সে এটা জানলো যে ওখানে একটা বিষ আছে এটা ইনজেক্ট করা হবে। বিষ না নিয়ে যদি তাকে পানিও ইনজেক্ট করা হয়, সে মারা যেতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে প্লাসিবো ইফেক্ট। তো আমি অত গভীর তুলনাতে গেলাম না। আমি শুধু এতটুকুই বলি আমাদের সাথে এমনভাবে কন্ডিশনড হয়ে গেছে বর্তমান সমাজ ব্যবস্থা। উনার যুগে তো স্মার্টফোন ছিল না। কিন্তু এখনকার যুগের কথা যদি বলি স্মার্টফোন, টেকনোলজি বা ওভারঅল সমাজের যে সিস্টেমটা, মানুষ অনেক বেশি অস্থির। সবসময় তেতে থাকে। কিচ্ছু লাই আমার সাথে গায়ে টাচ লাগলো কেন? মানে সবাই ক্ষেপে আছে সবার উপর। তো আমরা এতটুকু পর্যন্ত এখন রাখি। আমরা ইনশাআল্লাহ ফিরে আসবো ঠিক ৫টা ৩০ এ ফিরবো। ৫টা ৩০ এ ফিরছি। ৬টা ১৫ পর্যন্ত না আমাদের ক্লাসটা? মাহমুদুল্লাহ? নামাজের বিরতি। নামাজ। ঠিক আছে? ৫টা ৩০ ইনশাআল্লাহ আমরা ফিরছি। মানে ১৩ মিনিট ব্রেক দিলাম। ঠিক আছে, চ্যাটটা পজ করে দেই। হুম। সবাই থেকো এখনো গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাকি।
হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করি। মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা, এই পথে আলো জ্বেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। প্রথম লাইনটা দিয়ে কি বোঝালো এই স্লাইডের? পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। পৃথিবীর গভীরতর অসুখ। পৃথিবীতে এখন নানা রকমের অস্থিরতা চলছে, অনেক কিছু চলছে। কিন্তু দিন শেষে আমরা তাহলে কি করতে পারি? এখন কি আমরা তাহলে মানে একটা বিষ খেয়ে মরে যাব? জীবনটা শেষ করে দিব? এটা তো কোনো সমাধান হতে পারে না। এই পৃথিবীতে আমি বাতাস পাচ্ছি বলে, আলো পাচ্ছি বলে, পানি পাচ্ছি বলে আমি বেঁচে আছি। যদি এখানে অক্সিজেন না থাকতো, তাহলে আমি বেঁচে থাকতে পারতাম? যদি এখানে বায়ু, পানি কিংবা সবকিছু যদি না থাকতো, আমি কি বেঁচে থাকতে পারতাম? বেঁচে থাকতে পারতাম না। এজন্যই মানুষ তবুও ঋণী এ পৃথিবীরই কাছে। সুচেতনা, সুচেতনা বলতে আবারও সেই ভালো, ভালো ইতিবাচক সবকিছু তাকে আহ্বান করে বলছে, একটু একটা পজ দিয়ে দাও। এই পথে আলো জ্বেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। এই পথে আলো জ্বেলে। এই আলো বলতে এমন না যেটা গাড়ির হেডলাইটের কথা বুঝিয়েছে বা টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইটের কথা বুঝিয়েছে। এই পথে আলো জ্বেলে, আলো আসলে বোঝায় শুধু মানে লাইট না, আলো দিয়ে ভালো, ভালো বিষয় সেটাকেও বোঝানো হয়। একইভাবে অন্ধকার দিয়ে খারাপ বিষয়কেও বোঝানো হয়। তাই যত ভালো কিছু আছে তার মাঝে আমরা আলো খুঁজে পাই বা আলোর মধ্য দিয়ে সেটাকে প্রকাশ করা হয়। যেমন বলা হয় যে, "আলোকিত শহরে আসুন" বা "তোমার জীবন আলোকিত হোক" কিংবা আ বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই মূল কথাটা, "আলোকিত, আলোকিত মানুষ চাই।" তো এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরিতে লেখা থাকতো এটা আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষটা কি? এটা মনে জাগতে পারেন এই চিন্তাটা যে আলোকিত মানুষটা কি? মানুষের মধ্যে কি তার গায়ে লাইট মারা হইছে নাকি? না। আলোকিত মানুষ বলতে বোঝাচ্ছে যেই মানুষের ভেতরে ভালো চিন্তা, যেই মানুষের ভেতরে ভালো অভ্যেস, যেই সরকারি কর্মকর্তা তার কাজ যেটা সেভাবে করে। কর্মকর্তা বলতে কেউ নাই, কর্মচারী। যেই সরকারি কর্মচারী তার কাজটা ভালোমতো করে। যেই সরকারি কর্মচারী মানুষের কাছে কাজ করার আগে তাকে হয়রানি করে ঘুষ খাওয়ার কথা চিন্তাও করে না। সেই হচ্ছে ভালো মানুষ। এবং তার ভেতরে আলো আছে। এই পথে আলো জ্বেলে, এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে কোন পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে? যে পথে ইতিবাচকতা, যে পথে নেই কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সে পথ ধরেই আমাদের মুক্তি হবে, আমাদের আলো আসবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। আচ্ছা, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষীর কাজটা কি? এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষীরা আমাদের কাছে কেন মনীষী হিসেবে পরিচিত বা তাদেরকে আমরা কেন মনীষী বলি? কারণ তারা জগতে এমন কিছু প্রভাব ফেলেছে যেটা এখনো আমাদের কাছে ইতিবাচকতার সঙ্গে রয়েছে বলেই আমরা তাদেরকে মনীষী বলি। আমরা তাকাই যখন সক্রেটিসের দিকে, জ্ঞানের যে অসীম ধারা তিনি অসীম ধারা বলব না, মানে জ্ঞানের যেই অপূর্ব ধারা সে দেখিয়ে গিয়েছিল সেটি এখনো চলছে। আমরা যদি প্লেটোর দিকে তাকাই, আমরা যদি অ্যারিস্টটলের দিকে তাকাই, হযরত মাওলানা জালালউদ্দিন রুমির দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই এবং আরো অনেক নবী রাসূল থেকে শুরু করে নানা রকম বুদ্ধিমান মানুষের দিকে তাকাই। তো তাদের কথা বারবার কেন আসে? আমি আমাদের এই দিকের মানুষের কথায় আসি। যদি আমি স্বামী বিবেকানন্দের কথা বলি, তা আমরা কেন বলছি তাদেরকে? কারণ এই শতাব্দী মানে এই মনীষীরা নানাভাবে মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, মানুষকে ভালোভাবে জীবনযাপন করার পথ দেখিয়েছেন। তো সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, মানে অনেক শতাব্দী শত, শত বছর ধরে এরকম বিভিন্ন মনীষীরা যেই কাজটা করেছে, এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। সূর্য করোজ্জ্বল বলতে বোঝানো হয়েছে সূর্যের আলো দিয়ে একদম উজ্জ্বল। অর্থাৎ সূর্যের আলোয় একদম আলোকিত হয়ে আছে। এটা বোঝানো হয়েছে। সূর্যের আলোয় একেবারে আলোকিত হয়ে আছে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ বুঝলাম।
এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল। এই বাতাস যে হচ্ছে মানে এখানে বোঝানো হচ্ছে কি সুন্দর বাতাস বইছে, সূর্যের আলো, চারিদিক কেমন সুন্দর, প্রায় ততদূর ভালো মানব সমাজ। এবং এটার মধ্য দিয়েই কি আসে? একটা সুন্দর মানব সমাজ আসে। এই ইতিবাচকতার মধ্য দিয়ে একটা সুন্দর মানব সমাজ আসে। একটা সুন্দর মানব সমাজ রচিত হয়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। দেখো, আমরা যখন বলছি যে সূর্যের আলোকে আমরা কেন ভালো হিসেবে বলে থাকি? কেন ভালোর তুলনা হিসেবে সূর্যের আলোকে দেখিয়ে থাকি? সূর্যের আলো যদি আমাদের কাছে না থাকে এবং অফকোর্স সূর্যের আলোর সাথে কিন্তু বিষণ্ণতার একটা সম্পর্ক আছে। এটার জন্যই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে ফিনল্যান্ড বলি, নরওয়ে বলি, ওখানে কিন্তু আত্মহত্যার হার অনেক বেশি যতই সুখী দেশ হোক না কেন। দিনের পর দিন সূর্য দেখতে পায় না। তো সূর্য দেখার যেই আনন্দ সে যতই গরম থাকুক না কেন, ওটা বোঝা যায় যখন ধরো যে দিনের পর দিন উত্তরবঙ্গের ওই শীত, সূর্য দেখা যায় না তখন কিন্তু কেমন ভাই কেমনটা মরা সূর্যের মধ্যে আছে পুরাই ছারখার করে দিবো। এরকম একটা বিষয় আছে। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে আমাদের মতো ক্লান্ত যে ক্লান্ত হচ্ছে দেখো আবার পরের কথাটা বলছে ক্লান্তিহীন, আবার ক্লান্তি নেই। আমি ক্লান্ত হই আবার আমার মাঝে কোনো ক্লান্তি থাকে না। এমন নাবিকের হাতে গড়ে দেব। কি গড়ে দেব? এই সুন্দর পৃথিবী। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। আজকে নয়, অনেক দূরের কোনো এক প্রভাতে। অর্থাৎ ধীরে ধীরে ইতিবাচকতার মধ্য দিয়ে, আমাদের মধ্য দিয়েই গড়ে যাবে একটা সুন্দর পৃথিবী। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছে? মানে এটা দিয়ে বোঝাচ্ছে মানুষের জন্মগ্রহণের কথা। আমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে লালন সাঁইজির, এমন মানব জনম আর কি হবে, মন যা কর তরায় করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই। এমন মানব জনম আর কি হবে, মন যা কর তরাই করো এইভাবে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? না এলেই ভালো হতো অনুভব করে। না এলেই ভালো হতো। মানে বলছে হয়তোবা না জন্মালেই আমি ভালো ছিল। এই একই রকম ফিলোসফি আবার আমরা ফ্রেডি মার্কারির কাছেও দেখতে পাই। সেই সুদূর ওয়েস্টে গেলে। কুইনের 'বোহেমিয়ান র‍্যাপসোডি' গানে। যখন তিনি বলছেন যে, "I don't wanna die. Sometimes I wish I'd never been born at all." আমি মরতে চাই না। কখনো আমার মনে হয় আমি না জন্মালেই বোধহয় ভালো ছিল। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। আচ্ছা, কখনো মনে হতো যে না এলেই হতো বা না জন্মালেই ভালো হতো। কিন্তু এই মানব জন্ম তার কিছু মহান কাজের মধ্য দিয়ে দেখো আমাকে কিভাবে বুঝিয়ে দেয়। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। কি বলল? এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছে। আচ্ছা, মানব জন্মের কারণে কি লাভ হলো? শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। মানে শিশির যখন ঘাসের ডগায় থাকে, ওটাকে স্পর্শ করলেও কিন্তু একটা অদ্ভুত শান্তি লাগে। ওটাকে দেখতেও কত ভালো লাগে। একটা ফু দিলেও যেন সেটা পড়ে যায়। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। মানে এমন কিছু এখানে পেয়েছি যেগুলো হয়তোবা মানুষের মানে শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। এখানে তিনি নানা রকম উপমায়, নানা রকম তুলনায় তিনি কথাগুলো তিনি বলছেন। যে মানুষের যা হবার নয় তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
বা তাও কিন্তু আমরা শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। মানুষ নিজে এমন কিছু অনুভূতির মধ্য দিয়ে যায় বা সে এমন কিছু বিষয় এক্সপেরিয়েন্স করে, সে যদি জন্মগ্রহণ না করত তাহলে কখনোই সেগুলো পেত না। এবং যেগুলো মানুষের হবার নয়, কারণ এগুলো মানুষের সঙ্গে ঘটছে না, প্রকৃতির অন্যান্য কিছু বিষয়ে ঘটছে, কিন্তু মানুষ সেগুলো নিজের ভেতরে এমনভাবে অনুভব করছে যার মধ্য দিয়ে তার জন্ম তার কাছে ধন্য মনে হচ্ছে। এর উদাহরণের জন্য আমরা, এটা যেই বই থেকে নেওয়া, রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা এটা, জীবনানন্দের একটা লাইন আছে যে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলাদেশের রূপের বর্ণনা তার কাছে কতটা সুন্দর করে ধরা পড়েছে, এর জন্য দেখতে হয় তার আবার আসিব ফিরে কবিতাটা। আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া। একটাও মানুষের চরিত্রের কথা বলছে না। তিনি কখনো বলছে কাক হয়ে আসবে, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। মানে নানা রকম উপমা তিনি ব্যবহার করছেন যে তিনি এই চরিত্রগুলো হয়ে হয়তো বাংলার বুকে ফিরে আসবেন, যেটা মানুষ নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, মানে শাশ্বত রাত্রি অর্থাৎ রাত্রি যা অমানিসা, যা অন্ধকার, যা গভীর, যা কালো, এর মাঝেও যেন অনন্ত সূর্যোদয়, যেন এক পরম আনন্দ বা একটা পরম পাওয়া বা পরম সৌভাগ্যের মতো বিষয়। এই হচ্ছে আমাদের কবিতা। আমি একটু এখানে আবারও চলে যাই সুচেতনা, একটা শুভ চেতনার কথা, এবং কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা। অর্থাৎ এই শুভ চেতনা সব জায়গাতে বিস্তারিত, বিরাজমান নয়। এটা এমন না যে সব জায়গাতে বিস্তারিত বা বিরাজমান, এমন না। এটাকে আমরা ডাকতে হয়, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা, বেশিরভাগ জায়গাতে এই সুচেতনাটা এক্সিস্ট করে না। তো সভ্যতার বিকাশের পাশাপাশি অনেক যুদ্ধপাত, রক্তপাত, মানুষের প্রাণ গিয়েছে, কিন্তু এই ধ্বংসাত্মক দিকটাই পৃথিবীর শেষ সত্য নয়, এটা আমরা বুঝতে পারি। প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অনেক বেশি প্রাণহানি কিংবা রক্তপাতের ঘটনা ঘটেছে। রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। শান্তির জন্যও কিন্তু যুদ্ধ করতে হয়। যদি অনেক মানুষ প্রাণ না দিত, তাহলে তো আমরা ওই ৩৬শে জুলাই পেতাম না। পৃথিবী ব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই হচ্ছে শুভ চেতনা। এই গভীর অসুখকে আমি বলেছি পৃথিবীর এই অস্থিরতা এবং আরো নানাবিধ সমস্যা। এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। ব্যক্তিকে ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম না নেওয়াকে, যদিও তিনি আপাতভাবে কাঙ্ক্ষিত মনে করেছেন যে হয়তোবা জন্ম না নিলেই ভালো ছিল, কিন্তু এই পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি আমাদেরকে গভীরভাবে ঋণী করে তোলে পৃথিবীর প্রতি, ঋণী করে তোলে। পৃথিবী ব্যাপ্ত যে অন্ধকার বা পৃথিবীব্যাপী, আমি বারবার বলেছি যে অন্ধকার দিয়ে শুধু লাইট নাই এটা বোঝায় না, এটাও বোঝায় যে অশুভ বা খারাপ কিছু। যেমন আলো দিয়ে ভালো জিনিস বোঝায়, তার অন্তরালে আছে সূর্যোদয় কিংবা মুক্তির দিশা। সুচেতনার বিকাশেই এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটাই কবির বিশ্বাস। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতা। এই কবিতায় সুচেতনার সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য, মানে যাকে অনেক চায়, এই ধরনের বিশ্বাসকে তিনি এঁকেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরের একটা দ্বীপের মতো, যেটা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে, যেটা শেষ হয়ে যায় না। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর যে গভীরতর ব্যাধি, মানে বর্তমান পৃথিবীতে দাঙ্গা, হাঙ্গামা, মানুষের মধ্যে মারামারি, রাহাজানি, কাটাকাটি এবং মানুষের মধ্যে অনেক বেশি হিংসা, অস্থিরতা, এগুলোকে আসলে অনেক বেশি মানে আক্রমণ করে ফেলেছে। তো জীবন মুক্তির এই চেতনাগত সত্যই, জীবন মুক্তি মানে জীবনের এই বাজে জিনিস থেকে মুক্তি চাওয়ার যে চেতনা বা প্রেরণা, সেটাই ক্রম মুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। এখানে একটা এইচডব্লিউ আছে, তোমরা এইচডব্লিউটা করবা। আমি আজকে তোমাদেরকে একটু অবজেক্টিভ দিতাম, কিছু প্র্যাকটিস করাতাম, কিন্তু ক্লাসটা আমি একটু আগেই শেষ করব। এইচডব্লিউটা তোমরা এখানে যে আমি উত্তরগুলো দিয়েছি এগুলো পরে দেখবা। ফার্স্টে তোমরা এইচডব্লিউটা করে গ্রুপে পোস্ট করবা, তারপরে তোমরা উত্তর দেখবা। কিন্তু আগেই তোমরা যদি উত্তর দেখো তাহলে তো তুমি দেখা দেখা লেখা হয়ে গেল। ১৯ মিনিট সময় হাতে নিয়ে তুমি একটা সৃজনশীল লিখবা, এর চেয়ে বেশি সময় তুমি নিবা না। হুম।
কিছু অবজেক্টিভ আছে সেগুলো আমি প্র্যাকটিস করালাম না। তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা। আ আমার শরীরটাও খুব বেশি ভালো ঠেকছে না। তো আমি তোমাদের ক্লাসটা শেষ করে দিব। শেষ করার আগে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। আর্লি বার্ড অফারটা আবার বলি। যদি তুমি এইচএসসি লক্ষ্য জিপিএ 526 এ আমি জানি তোমরা ইনশাআল্লাহ ভর্তি হবা। অনেকের সাথেই দেখা হবে। সাথে পাচ্ছ সম্পূর্ণ নতুন শিখো টি-শার্ট, লক্ষ্য এবার দেশসেরা হবার। প্রিন্টেড বাংলাদেশের ম্যাপ যেটা অসাধারণ তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। প্রিন্টেড ফাইনাল মডেল টেস্ট প্রশ্ন পাবা এবং ওএমআরও পাবা যেটা থেকে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। কারণ এই শেষ মুহূর্তে প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করো। প্রশ্ন না থাকলে সেটাও করো। ক্লাসটা কেমন লেগেছে ওটাও জানাও। তারপরে আমরা ক্লাসটা এখন শেষ করে দেব। বনলতা নামে কোনো চরিত্র ছিল নাকি এটা কাল্পনিক? এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা প্রচলিত আছে। আমি এটা নিয়ে খুব একটা আমার মতামত আসলে দিয়ে দিতে পারব না, আমি মনে করি। যাক, অনেকে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছো। অন্তিম মানে শেষ। আচ্ছা, মিস্টার ইভান মূল ভাবটা জিজ্ঞেস করেছে একজন। মূল ভাবটা হলো গিয়ে যে পৃথিবীতে সুচেতনা বা ভালো চেতনা কবি আহ্বান করেছেন এবং যার মধ্য দিয়ে পৃথিবীর যত খারাপ বিষয়াদি আছে এগুলো শেষ হয়ে যাবে। এটাই যদি এক লাইনে মূল ভাব বলি আমি। হুম, ঠিক আছে। সো আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।